সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। এটার নাম হচ্ছে দ্বিপদী পরিস্থিতি। দ্বিপদী পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ, দ্বিপদী বিস্তৃতি মানে দুটো পদ থাকবে। যেমন ধরো a + b হোল স্কোয়ার, এটা একটা দ্বিপদী বিস্তৃতি। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a² + 2ab + b²। a + b হোল কিউব, এইটাকে আমরা বিস্তার করলে লিখতে পারি a³ + 3a²b + 3ab² + b³ এই ফর্মুলাগুলো আমরা শিখে আসছি, এগুলোর সাথে আমরা পরিচিত। এখন যদি মনে করো আমাদেরকে যদি বলে যে a + b হোল টু দি পাওয়ার 119 এইটাকে বিস্তার করো, তখন আমরা কিভাবে করব? একটা সূত্র আছে, সূত্রটা যদি আমরা জানি, দ্বিপদী বিস্তৃতির মূল সূত্রটা যদি আমরা জানি, তাহলে আমরা এইটা করতে পারবো। এইটা কেন, এটা থেকে বড়ও করতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখো তাইলে আমরা এটা কিভাবে করব। যেমনটি ধরো মূল সূত্রটা হচ্ছে a + b হোল টু দি পাওয়ার n এর সূত্র, এটা মূল সূত্র। a + b হোল টু দি পাওয়ার n, সেটি কেমন? সেটা হচ্ছে a টু দি পাওয়ার n। দ্বিপদী মানে দুটো পদ, ভিতরে দুটো পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। a + b হোল টু দি পাওয়ার n, প্রথমটা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস nc1 ইন্টু a টু দি পাওয়ার n - 1 ইন্টু b প্লাস nc2 a টু দি পাওয়ার n - 2 ইন্টু b²। এভাবে যেতে থাকবে। তারপরের পদটাও যদি আমরা লিখি, আমরা লিখতে পারবো nc3 a টু দি পাওয়ার n - 3 ইন্টু b³। এভাবে যেতে থাকবে। যেতে 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 একদম লাস্ট পদ হবে b টু দি পাওয়ার n। এখন দেখো, আমরা মাঝখানের একটা পদ লিখতে চাচ্ছি। মাঝখানের মনে করো আমরা আরতম পদটা লিখব। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। আমরা আরতম পদটা লিখতে চাচ্ছি। তাই দেখো, আরতম পদ যদি লিখতে হয়, এগুলোকে আরও ভালো করে খেয়াল করতে হবে। প্রথম পদ a টু দি পাওয়ার n, আর দ্বিতীয় পদ হচ্ছে nc1। এখানে কোনো nc নাই। nc না থাকলেও আমরা nc0 আছে, এটা লিখে নাই। nc0 লিখতে পারি। nc0-র মান 1, এই জন্য এটা লেখা হয় নাই। nc0টা এখানে লেখা হয় নাই। এখানে nc1, এগুলোকে বলে বাইনোমিয়াল কোফিশিয়েন্ট। nc1, nc2, nc3 এগুলোকে বলে দ্বিপদী সহগ, বাইনোমিয়াল কোফিশিয়েন্ট। এটা দ্বিতীয় পদ, এই জন্য nc1, মানে এটা তৃতীয় পদ, এই জন্য nc2, আর এটা চতুর্থ পদ, এই জন্য nc3। তাহলে আরতম পদে আসবে যে nc r - 1। দেখো, দ্বিতীয় পদে যদি nc1 থাকে, এর পাওয়ার হচ্ছে n - 1, আর b এর পাওয়ার হচ্ছে 1। তৃতীয় পদে যদি nc2 থাকে, এর পাওয়ার হচ্ছে n - 2, আর b এর পাওয়ার হচ্ছে 2। ঠিক একইভাবে আরতম পদে যদি nc r - 1 থাকে, এর পাওয়ার হবে n - r প্লাস 1 ইন্টু b টু দি পাওয়ার r - 1। এইটা হচ্ছে আরতম পদ। আমরা তার পরবর্তী পদটা লিখব। তার পরবর্তী পদটা অবশ্যই r+1তম পদ। r+1তম পদ কী হবে? আমরা লিখতে পারি nc r+1 - 1, তার মানে শুধু r, ইন্টু a টু দি পাওয়ার n - r ইন্টু b টু দি পাওয়ার r। এইটা হচ্ছে r+1তম পদ। দেখো, আমরা এইটার বিস্তৃতিতে একটা সাধারণ পদ মনে রাখবো। সাধারণ পদ বলতে এখানে যতগুলো সাধারণ পদ বের করছি, তার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে সিম্পল মনে হচ্ছে আমাদের কাছে। তার মানে আমাদের এই কথাটা বিশেষভাবে মনে রাখতে হবে। a + b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1তম পদ, r+1তম পদ হচ্ছে ncr a টু দি পাওয়ার n - r
ইন্টু বি টু দি পাওয়ার আর। শুধু এই জিনিসটা যদি আমরা বিশেষভাবে মনে রাখি তাহলে এই চ্যাপ্টারের প্রায় প্রতিটা অঙ্ক আমরা পারবো। এই জিনিসটা যদি আমরা বিশেষভাবে মনে রাখি, এখানে তেমন কিছু নেই, শুধু এই জিনিসটাকে বিশেষভাবে মনে রাখতে হবে। যেমন ধরো আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 199, আমাকে বললো যে এইটার বিস্তৃতিতে 100তম পদটা বের করো। আরেকটা কথা বলে রাখি, a প্লাস বি হোল স্কোয়ার এটার বিস্তৃতি করলে 3টা পদ বেরিয়ে আসবে। a প্লাস বি হোল কিউব এটাকে বিস্তার করলে 4টা পদ বেরিয়ে আসছে। অর্থাৎ টোটাল পাওয়ার যত তার সাথে 1 যোগ করলে মোট পদ সংখ্যা বেরিয়ে আসে। এখানে টোটাল পাওয়ার স্কোয়ার এই জন্য 3টা পদ, এখানে পাওয়ার 3 এই জন্য 4টা পদ। একইভাবে যেমন ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার 119 এটাকে এক্সপান্ড করলে 120টা পদ বেরিয়ে আসবে। মনে করো 120টা পদের মধ্যে আমরা 100তম পদটা বের করব। আমাদেরকে বলল যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 119 এর বিস্তৃতিতে 100তম পদটা আমাদেরকে বের করতে বলল। কথার কথা, যে কোনো তম পদ আমি বের করতে পারবো 100তম পদ। তাহলে 100তম পদকে আমি লিখব যে সবসময় 99 প্লাস 1তম পদ। কেন? ওই আর প্লাস 1তম পদ এই আকারে লিখব সবসময়, তাহলে কাজ করতে সুবিধা হবে। তাহলে 99 প্লাস 1তম পদ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? এন সি আর, এন মানে কত? টোটাল পাওয়ারটা 119, সি আর, আর মানে হচ্ছে এখানে 99, ইন্টু এ টু দি পাওয়ার, এ মানে প্রথম পদ, মানে এ টু দি পাওয়ার এন মাইনাস আর, 119 থেকে 19 বিয়োগ করলে হচ্ছে 20, ইন্টু বি টু দি পাওয়ার 99। এইটা হচ্ছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 119 এর বিস্তৃতিতে 100তম পদ। তো এইভাবে আমি যে কোনো তম পদ বের করতে পারব। তাইলে এই সূত্রের সাহায্যে আমি যে কোনো তম পদ বের করতে পারব। দেখো, এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করি। এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। যেমনটি ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার 0 তার মান 1। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 মানে 1 আর দেওয়ার দরকার নেই, এটাকে তো a প্লাস বি হয়। a প্লাস বি হোল স্কোয়ার এটাকে এক্সপানশান করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল কিউব এটাকে এক্সপানশান করলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইভাবে আমরা জানি, সূত্রগুলো আমরা জানি। তো প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা হচ্ছে সহগগুলো বের করার একটা নিয়ম। যেমন n ইকুয়াল টু যদি 1 হয়, n ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 0 এক্সপানশানে একটা পদ আসছে 1, এটা সহগও বলতে পারি আমরা। n ইকুয়াল টু যখন 1 হবে তার মানে এই জিনিসটা a প্লাস বি, কোনো কিছু না থাকলে তো 1 বোঝায়, তাহলে a এর সহগ হচ্ছে 1, b এর সহগ হচ্ছে 1। ঠিক একইভাবে n ইকুয়াল টু যখনই 2 হবে তখন দেখো a স্কোয়ারের সহগ 1, এই 1 এ 1 অ্যাড করলে হচ্ছে 2, আবার এখানে 1 বসবে। মানে a প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এগুলো শুধু সহগ মিন করতেছে। যেমন a স্কোয়ারের সহগ 1, 2ab সহগ 2, ab সহগ 2, b স্কোয়ারের সহগ 1। n ইকুয়াল টু যখন 3 হবে তখন দেখো 2 এ 1 এ 3, 2 এ 1 এ 3, এখানে 1, এখানে 1, তার মানে দেখো a কিউবের সহগ 1, a স্কোয়ার b এর সহগ 3, ab স্কোয়ারের সহগ 3, b কিউবের সহগ 1। এভাবে যদি আমরা n ইকুয়াল টু 4 বসাই তখন কি হবে? 3 এ 1 এ 4, 3 এ 3 এ 6, 3 এ 1 এ 4, 1 1, এইগুলো সবগুলো n ইকুয়াল টু 4 হলে। তার মানে আমরা লিখতে পারবো এখানে যদি চাই a প্লাস বি হোল টু দি পাওয়ার 4কে আমরা এক্সপানশান করলে লিখতে পারবো। প্রথম পদ হবে a টু দি পাওয়ার 4, তারপরেরটা হবে 4, এগুলো সহগ a কিউব b প্লাস 6a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এর পাওয়ারগুলো ক্রমান্বয়ে কমতে থাকবে, বি এর পাওয়ারগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এইটাকে বলে যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, জাস্ট সহগগুলো বের করার জন্য একটা সিস্টেম।
এভাবে n ইকুয়াল টু 4 এর জন্য, n ইকুয়াল টু 5 এর জন্য, n ইকুয়াল টু 6 এর জন্য আমরা বের করতে পারি। এবার দেখো আমরা আরেকটা জিনিস শিখবো, এটা হচ্ছে মধ্যপদ বের করা, মিডল টার্ম, মধ্যপদ। মধ্যপদ আমরা কিভাবে বের করি এটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেমন ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার 10, এইটাকে আমরা এক্সপান্ড করব। এটাকে এক্সপান্ড করলে মোট 11টা পদ বেরিয়ে আসবে। 11টা পদ বেরিয়ে আসবে। মোট যদি 11টা পদ বেরিয়ে আসে তাহলে মাঝখানের পথ হবে একটা। সেই মাঝখানের পথটা হবে 10/2 প্লাস 1তম পদ, এটা হবে মধ্যপদ। এততম পদ 10/2 প্লাস 1তম পদ মানে ষষ্ঠ পদ, 6তম পদটা হবে মধ্যপদ। মধ্যপদ হবে এততম পদ, একটু মনে রাখতে হবে। কখন? যখন n জোড় সংখ্যা হবে। এখন যদি আমরা বলি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 11, এটাকে বিস্তার করলে টোটাল 12টা পদ বেরিয়ে আসবে। 12টা যদি পদ বেরিয়ে আসবে, মাঝখানের পথ হবে দুটো। মাঝখানের পথ হবে দুটো, কী কী এগুলো? তাহলে দেখো মধ্যপথ হচ্ছে 11 প্লাস 1/2তম পদ ও তার পরবর্তী পদটা 11 প্লাস 1/2 প্লাস 1তম পদ। তার মানে 6তম পদ ও 7তম পদ, এইগুলা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 11-এর বিস্তৃতিতে মধ্যপদ। তার মানে আমরা কি শিখলাম? টোটাল পাওয়ার যদি জোড় হয় মধ্যপদ একটা, সেটা হচ্ছে n/2 প্লাস 1তম পদ। টোটাল পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাঝখানের পদ দুইটা, সেটা হচ্ছে n প্লাস 1/2তম পদ, আর একটা হচ্ছে n প্লাস 1/2 প্লাস 1তম পদ। তার মানে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখতে হবে। যেমন ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, এইটার বিস্তৃতিতে মধ্যপদ হচ্ছে n/2 প্লাস 1তম পদ, এততম পদ। যদি n জোড় সংখ্যা হয়, আবার এইটার বিস্তৃতিতে মধ্যপদ হবে n প্লাস 1/2তম পদ ও n প্লাস 1/2 প্লাস 1তম পদ। যদি n বিজোড় সংখ্যা হয়, এই দুটো কথা আমাদের মনে রাখতে হবে। যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মধ্যপদ হবে একটা, যখন n জোড় সংখ্যা হবে। আর n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে দুইটা, একটা n প্লাস 1/2তম পদ আর একটা n প্লাস 1/2 প্লাস 1তম পদ। এবার আশা করি আমরা বইয়ের উদাহরণগুলো করতে পারবো। বইয়ের উদাহরণগুলো আমরা এবার করতে পারবো আশা করি। দেখি আমরা শুরুতেই চলে যাচ্ছি, উদাহরণ 6-এ চলে যাচ্ছি। বইয়ের উদাহরণ 6-এ চলে যাচ্ছি। উদাহরণ 6 কি? উদাহরণ 6 দেখো। উদাহরণ 6 হচ্ছে যে 3x/4 মাইনাস 4/3x হোল টু দি পাওয়ার 5, এটাকে বিস্তার করতে বলা হচ্ছে। এটাকে বিস্তার করতে বলা হচ্ছে, সরাসরি বিস্তার। তাহলে দেখো এইটাকে যদি বিস্তার করি কটা পদ বেরিয়ে আসবে? 6টা পদ বেরিয়ে আসবে, যেহেতু হোল টু দি পাওয়ার 5 আসবে। এটাকে বিস্তার করলে দেখো কিভাবে করব। এখানে a মানে হচ্ছে 3x/4 আর b মানে হচ্ছে মাইনাস 4/3x, আর এটি হচ্ছে n, a প্লাস বি হোল টু দি পাওয়ার n। তাহলে ফর্মুলা হচ্ছে যে a টু দি পাওয়ার n মানে 3x/4 হোল টু দি পাওয়ার 5 প্লাস 5c1 ইন্টু 3x/4 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1 4, মানে এটার পাওয়ার 1 কমবে, এইটার পাওয়ার একটা বাড়বে, -4/3x
তারপরের পদটা কী লিখব? আমরা লিখব যে 5c2। প্রথম পদ মানে 3x/4 হোল কিউব ইন্টু দ্বিতীয় পদ হচ্ছে -4/3x হোল স্কোয়ার। তারপরের পদটা কি? 5c3 3x/4 হোল স্কোয়ার -4/3x হোল কিউব। পরবর্তী পদ 5c4 3x/4 ইন্টু -4/3x হোল টু দি পাওয়ার 4। তার পরবর্তী পদটা হচ্ছে -4/3x হোল টু দি পাওয়ার 5। আমরা বলেছিলাম যে 6টা পদ আসবে, এখন কাউন্ট করি 1 2 3 4 5 6। এখন এগুলোকে সরল করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের বিস্তৃতি। এগুলো আমরা করে ফেলতে পারবো, জাস্ট সরল করা। এবার দেখো আমরা বইয়ের উদাহরণ 7 নাম্বার অঙ্কটা করছি। উদাহরণ 7। উদাহরণ 7টা আমরা একটু দেখি। এটা হচ্ছে যে 2x² -3/x হোল টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে আমাদের x টু দি পাওয়ার 10 এর সহগ বের করতে হবে। এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ বের করার কথা বলা হচ্ছে আমাদেরকে। দেখো এইটার বিস্তার করলে টোটাল 12টা পদ বেরিয়ে আসবে। সেখানে x টু দি পাওয়ার 10 এর সহগ থাকতে পারে, x টু দি পাওয়ার 11 এর সহগ থাকতে পারে। যতগুলো 12টা পদ আছে, 12টা পদের মধ্যে যেই পদের মধ্যে x টু দি পাওয়ার 10 আছে শুধু তার সহগটা বের করতে বলা হচ্ছে। তাহলে অঙ্কটা করতে আমাদের কিভাবে করব? শুরুতে আমরা মনে করি r+1তম পদে r+1তম পদে x টু দি পাওয়ার 10 বিদ্যমান, এটা আমরা মনে করলাম। যে কোনো তম পদ বের করতে বললে আমরা এটা মনে করব r+1তম পদ। সুতরাং r+1তম পদ, r+1তম পদটা আমরা বের করি। r+1তম পদ হচ্ছে NCR, n মানে 11, CR মানে হচ্ছে r ইন্টু প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে 2x² হোল টু দি পাওয়ার 11 - r ইন্টু দ্বিতীয় পদ 3/x হোল টু দি পাওয়ার r। এখন এই জিনিসটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে লিখতে পারি 11 CR 2 টু দি পাওয়ার 11 - r ইন্টু x টু দি পাওয়ার 22 - 2r। ওই যে x² হোল টু দি পাওয়ার 11 - r, পাওয়ারের উপর পাওয়ার হলে পাওয়ারে গুণ হয়, ইন্টু -3 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার -r। তাইলে কি হচ্ছে 11 CR 2 টু দি পাওয়ার 11 - r -3 হোল টু দি পাওয়ার r। এক্সগুলোকে আমরা একত্রে লিখবো সবসময়। তাহলে 22 - 3r। এক্সগুলোকে একত্রে করতে হবে, বাকিগুলোকে তুমি তোমার মতো করে লিখো। কেন এক্সগুলোকে একত্র করতে হবে? আমরা বললাম যে r+1তম পদে x টু দি পাওয়ার 10 বিদ্যমান। তাহলে এই জিনিসটাই হচ্ছে 10, এই 22 - 3rটাই হচ্ছে 10। যেহেতু পদটিতে x টু দি পাওয়ার 10 বিদ্যমান, সুতরাং আমরা লিখতে পারি 22 - 3r ইকুয়াল টু হচ্ছে 10, বা r ইকুয়াল টু আমরা লিখতে পারি 12। 3r ইকুয়াল টু 12, r ইকুয়াল টু 4। r ইকুয়াল টু 4 বেরিয়ে আসছে। r ইকুয়াল টু 4 বেরিয়ে আসছে মানে আমরা 4+1তম পদে x টু দি পাওয়ার 10 বিদ্যমান। তাহলে দেখো, সুতরাং আমরা লিখতে পারি 4+1তম পদে ওই r ইকুয়াল টু 4 পেলাম। এততম পদ বা পঞ্চম পদে 5তম পদে x টু দি পাওয়ার 10 বিদ্যমান, এটা আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু আমাদেরকে পদটা বের করতে বলছে, পদের মানটা বের করতে বলছে, তাহলে r ইকুয়াল টু 4 যদি এখানে বসিয়ে দিই পদটার মান বেরিয়ে আসবে। সুতরাং
এক্স টু দি পাওয়ার 10 সহগ, এক্স টু দি পাওয়ার 10 সহগ বের করতে গেলে এখানে আর এর মান বসিয়ে দিলে হবে 11c4, 2 টু দি পাওয়ার 11 - 4 - 7, তারপরে -3 হোল টু দি পাওয়ার 4। এটাকে ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা। এভাবে আমরা দেখো যে কোনো দ্বিঘাত রাশির বিস্তৃতিতে এক্সের যে কোনো পাওয়ারের সহগ আমরা বের করতে পারবো এইভাবে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটাই হচ্ছে উদাহরণ 8। উদাহরণ 8 কি? উদাহরণ 8 দেখো, উদাহরণ 8 বলা হচ্ছে 2x প্লাস 1/6x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে আমাদের এক্স বর্জিত পদ বের করতে বলা হচ্ছে। এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ বের করতে বলা হচ্ছে। এক্স বর্জিত পদ মানে যেই পদে এক্স থাকবে না সেটা বের করতে বলা হচ্ছে। এক্স বর্জিত পদটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে, এক্স বর্জিত পদ। আমরা সব সময় মনে করি এক্স বর্জিত পদ মানে যেই পদে এক্স নেই সেই পদটা বের করতে বলা হচ্ছে। মনে করি r+1তম পদটি এক্স বর্জিত পদ, r+1তম পদটি এক্স বর্জিত। সুতরাং r+1তম পদ, r+1তম পদ আমরা কিভাবে বের করব? NCR, n মানে হচ্ছে 10, 10CR ইন্টু প্রথম পদটা হচ্ছে 2x হোল টু দি পাওয়ার 10 - r ইন্টু দ্বিতীয় পদ হোল টু দি পাওয়ার r। এইটাকে আমরা একটু সরল করি। 10CR 2 টু দি পাওয়ার 10 - r 1/6 হোল টু দি পাওয়ার r। এখানে 2 এক্সের পাওয়ার হচ্ছে 10 - r, এখানে হচ্ছে -r, আমি একসাথে লিখে দিলাম 10 - 2r। এটা কোত্থেকে আসলো? 2x হোল টু দি পাওয়ার 10 - r, এখানে 2 পাওয়ারও 10 - r, এক্সের পাওয়ারও 10 - r, আবার 1/x টু দি পাওয়ার r মানে এক্সের পাওয়ার -r, একসাথে লিখে দিলাম 10 - r মানে 10 - 2r। এখন এই পদটা এক্স বর্জিত আমি মনে করে ফেলেছি, এই পদটা এক্স বর্জিত। বর্জিত মানে এক্সের পাওয়ারটা 0। এইটা যদি 0 হয় তাহলে এই পদটাতে এক্স থাকবে না, মানে এক্স বর্জিত পদ হবে। এবার লিখো যেহেতু পদটি এক্স বর্জিত, যেহেতু পদটি এক্স বর্জিত সুতরাং আমরা লিখতে পারি 10 - 2r = 0, 10 - 2r = 0। সুতরাং r = আমরা কি লিখতে পারি? r = আমরা 5 লিখতে পারি। r = যখন আমরা 5 পেলাম আমরা বুঝতে পারতেছি r = 5 পাওয়া মানে, r = 5 পাওয়া মানে এখানে 5+1তম পদটি এক্স বর্জিত, ষষ্ঠ পদটি এক্স বর্জিত লিখো। সুতরাং 5+1তম পদ বা 6তম পদটি এক্স বর্জিত পদ, 6তম পদটি এক্স বর্জিত, এক্স বর্জিত। সুতরাং পদটির মান বের করো। পদটির মান আমরা কিভাবে বের করব? আমরা আগে যেটা বের করেছি এখানে যদি r = 5 বসিয়ে দিই পদটির মান বেরিয়ে আসবে। পদটির মান হচ্ছে 10C5 2 টু দি পাওয়ার 10 - 5 মানে শুধু 5, 1/6 হোল টু দি পাওয়ার 5। এভাবে এটাকে একটু সরল করলে করতে পারো। 2 টু দি পাওয়ার 5, এখানে 6কে আমি লিখতে পারি 3 × 6 মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। এই সংখ্যাটাকে ক্যালকুলেশন করে বসিয়ে দিতে পারো অথবা এইভাবে রেখে দিলেও আমাদের অঙ্ক হয়ে গেছে। তাইলে আমরা 6তম পদটি এক্স বর্জিত পদ এবং পদটির মান হচ্ছে যে 10C5 ইন্টু 1/3 টু দি পাওয়ার 5। আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবো। তাইলে আজকের পড়া আপাততভাবে এতটুকু পর্যন্ত থাক। আমরা উদাহরণ কত করলাম? আমরা উদাহরণ 8 করলাম, উদাহরণ 6 করলাম,
7 করলাম 8 করলাম এগুলো যদি আমরা বুঝি প্রশ্নমালার অঙ্কগুলো আমরা করতে পারবো। তাহলে আগামী ক্লাসে মানে দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় ক্লাসে আমরা এর পর থেকে শুরু করব। ঠিক আছে, আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করলাম।